রামিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট, অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি, 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান, স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রী। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম, নিভে গেল আরও 16 শিশুর প্রাণ, ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব, ঢাকায় আসার আগেই সংকটাপন্ন রোগী। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল 3 বাংলাদেশের। সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার 5 দিনের মাথায় দেয়া হলো অভিযোগপত্র। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন হবে এই অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 7 দিনের মধ্যে শেষ করা হবে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার 5 দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকে আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। পরে তা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। 1 জুন অভিযোগ গঠন শুনানির মাধ্যমে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 7 দিনে শেষ করা হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। 19 মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসে ঘোষণা করেছেন আদালত। অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। দুপুরে রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম। মামলার বিবরণী থেকে জানা যায় 2025 সালের 16 জুন বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল শিশু সন্তান। এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির পিতা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। চিফ হুইপ জানিয়েছেন, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ে সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। বিদ্যুতের চাহিদা বাড়ছে ক্রমাগত। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তৈরি হয় হিমশিম অবস্থা। লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনেও। রোববার সংসদে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। তো সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। পরে সংসদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেই হিসেবে যদি তারা করতে চান সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবে। আগামী অধিবেশনে বাজেটের পাশাপাশি বিদ্যুতের সমস্যা সমাধানেও আলোচনা হবে বলেও জানান সরকারি দলের চিফ হুইপ। আমরা গতকালকে ছাদে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত হয়েছে সাগর তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। 26টি ব্লকে অনুসন্ধানে রপ্তানি সহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, দেশের স্বার্থ রক্ষা করে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। দেশের চাহিদা মেটানোর পরেই রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে হাম। 24 ঘন্টা নেমে গেছে আরও 16 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি 1434 জন। জেলা পর্যায়ে শনাক্তে দেরি হওয়ায় বাড়ছে জটিলতা। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছে রোগী। কমছেই না হাম সংক্রমণ। রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাম আক্রান্ত রোগী। জেলা পর্যায়ে হাম শনাক্তে দেরি হওয়ায় ঢাকায় আসার আগেই শিশুদের অবস্থার অবনতি হচ্ছে বলে জানান অভিভাবকরা। ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা ধরতে পারে নাই। এটা একটা হয়রানি ছিল, লক্ষণ তারা ধরতে পারে নাই। বরিশাল মেডিকেলে নিয়ে উঠেছে, আমাদের ওখানে চিকিৎসা তেমন একটা আর কি দেয়নি। পরে ওখান থেকে আমাদের রেফার করলো ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে এসে উঠলাম, ওখান থেকে পাঠিয়েছে শিশু হাসপাতালে শ্যামলী, সেখানেও আমাদের আর কি রিসিভ করেনি। তারপর ওখান থেকে আবার পাঠাইছে এইখানে। তো বাসটা আমার আর কি রাস্তায় আর কি নরম হয়ে গেছে। টাকা নিয়ে আসার সময় ওর অবস্থা খারাপ, শুধু হামরক ছিল আর জ্বর ছিল অনেক, জ্বর যাইতেছে না, পরে আমরা এখানে ভর্তি করাচ্ছি। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানান, রাজধানীতে সংক্রমণের হার কমছে। টিকা নেওয়ার পরও যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের জটিলতাও কম বলে জানানো হয়। আগে যে বেশি সংক্রামক অবস্থায় আসতো, কিছুটা সংক্রামক খারাপ জটিলতা কম আসতেছে। এখানে যে সমস্ত রোগীগুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে রেফার হয়ে আসতেছে এবং জটিলতা নিয়ে আসতেছে। যারা ইমিউনেশন পেয়েছে, ভ্যাকসিন পেয়েছে, তাদের হাম হলেও তাদের জটিলতা কিন্তু কমে যাচ্ছে। হামের সঙ্গে তীব্র জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত আক্রান্ত শিশুদের হাসপাতালে আনানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে প্রাণ গেল 3 বাংলাদেশের। পুলিশ জানায়, দুপুরে ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি মিয়ানমার সীমান্তের তুমরু নোম্যান্স ল্যান্ডের 42 নম্বর পিলার এলাকায় বাগানে কাজ করতে যান 3 কৃষক। এ সময় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অং কামং তঞ্জঙ্গা নামে একজন নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে মাইন বিস্ফোরণে নিহত হন আরও 2 জন। খবর পেয়ে নাইক্ষংছড়ি থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জনপদের সময়ে আরও থাকছে। যে গরুটা টাইনাইস আনবো, এটা স্পোর্টে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। কোরবানির সামনে রেখে রাতের আধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করে চোরাচালান। তৎপরতা বাড়ানোর দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি রক্ষা পেলেও আহত হন একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মামলার হাজিরা দিতে সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা লিয়াকত আলী সহযোগীদের নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন। এ সময় মোটরসাইকেল ও গাড়িতে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর গুলি ছোড়ে, এতে একজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা 2 জনকে আটক করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের ম্যাগজিন সহ গুলি উদ্ধার করে। বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন প্রতিমন্ত্রী। ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি।
এই রাস্তাটা আমরা ভবিষ্যতে ফ্রি করে দেবো। এই রাস্তাতে কোনো রিক্সা, অটো রিক্সা, ভ্যান এটাতে চলতে পারবে না। ওই প্রজেক্টটি আমাদের বাস্তবায়ন হলে ওখানে 20 থেকে 25টা বাস থাকবে। এই বাসই সারাদিন শুধু মাটিডালি থেকে বনানী পর্যন্ত রাউন্ড দিবে, যাত্রী ওঠাবে, নির্দিষ্ট স্থানে নামাবে। এবং এই পুরো এরিয়ার জন্যে আমরা সবাই মিলে কথা বলে একটা নির্দিষ্ট ভাড়া 10 টাকা হোক, 20 টাকা হোক, আমরা একটা নির্ধারণ করব। উঠলেই এই টাকা দিতে হবে, যেখানে ইচ্ছা সেখানে নামতে পারবে। রাত নামলেই কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর, বয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় পশুর চালান ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। নওশাদ আহমদ চৌধুরী ও দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই, কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি আপনি কি চাইবেন আপনার লস করতেন? বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয়, রসিদগুলা 500 টাকা, 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। না না, ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে, বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারা বাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহে নিখোঁজের 2 দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ। মুক্তাগাছায় ওষুধের দোকানে চাকরি করতেন বিজয় বর্মন। শুক্রবার রাতে বন্ধুর সঙ্গে বাড়ির পাশে আড্ডা দেন, এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে দূরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নরসিংদীর রায়পুরার হাটুভাঙা স্টেশন সহ দোকান থেকে রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ বলছে নিহতের শরীরের জখমের চিহ্ন রয়েছে। এদিকে ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া গ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী শিমুল মিয়া। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার 5 দিনে চার্জশিট। অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি। 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি। 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। স্বার্থ রক্ষা করে হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। এবং দিন দিন ভয়ঙ্কর হচ্ছে হাম। নিভে গেল আরও 16 শিশুর প্রাণ। ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্ত বিলম্ব। ঢাকায় আসার আগেই সংকটাপন্ন রোগী। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।